যদি আমরা নিজেদের 90 থেকে 99% রোগ ব্যাধিগুলো ভারতীয় যোগ, আয়ুর্বেদ আর প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে সারিয়ে তুলতে পারি, তাহলে আধুনিক অ্যালোপ্যাথি ওষুধপত্র দ্বারা রোগ ব্যাধি নিয়ন্ত্রণের নামে প্রতি বছর 8 থেকে 10 লাখ কোটি টাকার লুট কেন হয়? ভারতের বিদেশে জমা থাকা অন্তত 250 থেকে 300 লাখ কোটি টাকা যদি আমরা দেশে ফিরিয়ে আনতে পারি, তাহলে ভারত একদিনেই দারিদ্র, বুভুক্ষা, অভাব আর অশিক্ষা থেকে মুক্তি পেয়ে যাবে। ভারতের মাটিতে এ কোন মানুষের আবির্ভাব হলো যে এত নির্ভয়, এত প্রবল শক্তিধরকে রণহুঙ্কার দেয়? আমি কোনো ব্যক্তি নই, আমি সমগ্র রাষ্ট্রের অভিব্যক্তি। আমি ক্ষীণকায় নই, আমি বিশাল। সমাজ সংস্কারের এত প্রবল তাড়না, এত একাগ্রতা কি মাটিতে গড়া এই বাবা রামদেব? আমার দেহে আমার দেশ প্রতিষ্ঠিত। যা কিছুই আমি করি সবই প্রভুর পূজা মাত্র। প্রভু সর্বদা আমার মধ্যে আছেন আর আমি সদাই প্রভু মাঝে। আমি পরম সৌভাগ্যবান যে ঋষিমুনিদের এই পবিত্র ভূমিতে আমি জন্মগ্রহণ করেছি। ভারতের ছোট্ট রাজ্য হরিয়ানার এক গ্রাম আলিপুর, মহেন্দ্রগড় জেলায় বছর কয়েক আগে এক সাধারণ 51বর্তী পরিবারে কৃষক রামনিবাস আর মাতা গোলাপ দেবীর সংসারে এমন এক শিশু জন্ম নিল যে বাল্যকাল থেকেই পরিশ্রম করত, সারা দিনও পড়ত কিংবা গৃহে গুরুজনের সেবা করত, নইলে খেতে চাষিদের সাহায্য করত। এমনকি পিতামাতার অজ্ঞাতসারে পুরনো বইপত্র কিনে টায়ারের চটি জুতো পরে নিজে থেকেই সাশ্রয় করত। আর যদি ওই জুতো ছিঁড়ে যেত তো তাতে কোনো দড়ি বেঁধে নিজের লক্ষ্যে অগ্রসর হয়ে যেত। ছোট্ট বয়স থেকেই স্বামী রামদেবকে কঠিন সংগ্রাম করতে হয়েছে। শিশু অবস্থাতেই শরীর ব্যাধিগ্রস্ত হয়ে পড়েছিল। মাত্র 6 বছর বয়সেই গ্রামের জলাশয় আর সেই বয়সে একবার নিজের বোনের সাথে খেলতে খেলতে মাথায় মারাত্মক আঘাত লেগেছে, হাতে আর পায়েও গুরুতর চোট লেগেছে, কিন্তু সাহস হারায়নি। ছাদ থেকে একেবারে উঠোনে এসে পড়লো। তখন আমার কেবলই মনে হতে লাগলো বোধহয় বাচ্চাটা আর বাঁচবে না, কিন্তু ভগবানই ওকে বাঁচালেন। ওর মাই ছিলেন ওর প্রেরণা। তিনি সারা দিন পরিশ্রম করতেন, মনে উৎসাহ আর আকাঙ্ক্ষা, সহজ এবং সরল জীবনযাপন। আর তার সঙ্গে অনুপ্রেরণা ছিল ভারতের অগণিত মহান জ্যোতিষ্কগণের কীর্তি। দেশ আমার, আমি আমার জাতি ছাড়ব না। ভারত ছাড়ো, সাইমন গো ব্যাক। আমি আমার জাতি ছাড়ব না। আমার তুমি প্রত্যেক ভারতবাসীরই উচিত প্রতিটি দুঃখের কষ্ট দূর করা। ছলো যৌবনে জয়ের প্রেরণা তুমি। ওনার গৌরব গাথা তাকে উত্তেজিত করে তুলত। আর একটা প্রশ্ন বালক রামদেব নিজেকেই করতেন, দেশ ভগবান তো ওইসব মহামানবদেরও আমারই মতো দুটো হাত, দুটো চোখ আর একটি মস্তিষ্ক দিয়েছিলেন। তাহলে আমিও তো ওদের মতো মহান কর্ম করতে পারি। আজ আপনাদের সবার সামনে আমরা গোমাতার কিছু কষ্ট
কিছু করুণ কাহিনী আমরা পেশ করতে চলেছি। গৌমাতা যে কেঁদে বলে মোর প্রাণ হয় যে বলি, গৌমাতাকে কাটে ছুরি, টুকরো টুকরো করে গৌমাতার এই চর্বি মাস ছাটে। দেখ হিন্দুর দেশ তোর ধর্ম হলো শেষ, দেখ হিন্দুর দেশ তোর ধর্ম হলো শেষ। কে জানতো এক মহান কর্মযজ্ঞের ক্ষেত্র প্রস্তুত হচ্ছিল ওখানে, ওই গ্রামে, গেরিমাটির রঙে। এ আমার কি হলো গো? আমার সাথে নিয়ে গেলে না কেন গো? এই ঋণের জন্য আমি বেঁচেও মরে গেলাম। ওদের কাছে পয়সা ছিল না, তুমি কেন ওদের সাহায্য করলে না? কিন্তু বাবা, চাষির কাছে পয়সা কোথায় বলো তো? আমরা তো ওকে শুধু আনাজপত্র দিতাম, এতে ও বেচারা ঋণ কি করে মেটাবে বলো তো? ও সরকারের কাছে সাহায্য চাইলো না কেন? কি? হ্যাঁ, আমাদের স্কুলে বলেছে যে সরকার নিম্নবর্গের সাহায্যের জন্য কিছু ব্যবস্থা নিয়েছে। হ্যাঁ, ব্যবস্থা তো নিয়েছে রামকৃষ্ণ, কিন্তু গরিব লোকে তা পাবে কি করে? কেন? গরিব কি সরকারের থেকে অনেক দূরে থাকে? আরে ভাই, মাঝে পয়সা খাওয়া আর খাওয়ানোর ব্যাপার তো আছে। অপরের অর্থ নিয়ে নেওয়া, এটা তো একেবারে অন্যায়, এ তো পাপ, এ তো রাষ্ট্রীয় অপরাধ। তা তুমি একে পাপ বলো বা রাষ্ট্রীয় অপরাধ, আমাদের এখানে এটাই তো রীতি রামকৃষ্ণ। আরে কেন ছেলেটির সরলতা কেড়ে নিচ্ছ ভাই? আরে সরলতার ব্যাপার নয়, এটা বাস্তবের মুখোমুখি হতে বলছি, যাতে ও সঠিক পথে আসতে শেখে। আমার দেশ আমার, সেলাম তোমায় বীর গর্ব আমার তুমি। উচ্ছল যৌবনে জয়ের প্রেরণা তুমি। সেলাম তোমায় বীর গর্ব আমার তুমি। সময় এলেই বোঝা যাবে যে শিক্ষক রামদেবকে পথে আনতে পারলেন না রামদেবী সমাজকে পথ চেনালেন। আমাদের ধর্মশালায় কিছুদিনের জন্য এক ব্রহ্মচারী থাকতে এলেন। এখানে ওনার সাথে আমাদের বাচ্চাদের মেলামেশা চলতে লাগলো। উনি নিজের গুরুকুলের কথা বাচ্চাদের বলতে লাগলেন। বিশদভাবে মহারিষি স্বামী দয়ানন্দ সরস্বতীর পুস্তকাদি পড়ে কথা শোনাতে লাগলেন। এখন না, এখন না। ভারতের মানুষ জাতপাতের গণ্ডি থেকে মুক্ত হলেই দেশের প্রগতি সম্ভব হবে। ভারতকে ইংরেজ শাসন মুক্ত হতে হবে। ইংরেজি সংস্কৃতি ও ভারতের দুর্বলতা কাটিয়ে উঠতে হবে, যেমন কুসংস্কার, নারী নির্যাতন। চল বাবা, খেতে চল। হ্যাঁ, আসছি। যেভাবে সমাজের সব ক্ষেত্রে অনাচার ছড়িয়ে পড়তে দেখে স্বামী দয়ানন্দ সরস্বতীর হৃদয় ব্যথিত হয়ে উঠত, তেমনি বালক রামদেবও ব্যাকুল হল। যে প্রকারে স্বামী দয়ানন্দ স্বাধীনতা সংগ্রাম আর স্বরাজ শাসনের ভেড়ি বাজাতেন, সেভাবেই বালক রামদেবও স্বদেশের জন্য কিছু করার বাসনায় উদ্গ্রীব হয়ে উঠল। কথায় বলে, আমরা বইপত্র খুঁজে বেড়াই না, বরং বইপত্রই আমাদের খুঁজে নেয়। তাই হলো ওই বইগুলোই বালক রামদেবের মনে এক বৈজ্ঞানিক চেতনা জাগ্রত করল। অগত্যা সেই বালক জেলা স্কুল ছেড়ে গুরুকুলেই পড়তে গেল, কারণ বালক রামদেব মেকালিয়া সাহেবের অভিসন্ধি বুঝে গিয়েছিলেন যে সমকালীন ভারতীয় সজ্জনদের ওপর ইংরেজি শিক্ষা চাপিয়ে দিলে তাদের দাসত্বের শৃঙ্খলে বাধা যাবে। ইংরেজি সংস্কৃতির আড়ালে হৃদয়হীনতার জাল বিস্তার করে ওদের দাসত্বের শৃঙ্খলে বন্দী করতে হবে। তা হলো না রামদেবের ক্ষেত্রে। শিক্ষার নামে মেকালিয়া সেই ষড়যন্ত্রের শিকার হলেন না রামদেব।
একদিন পিতা মাতাকে না জানিয়ে গৃহ থেকে কিছু অর্থ সংগ্রহ করে চলল সে গুরুকুলের সন্ধানে। লক্ষ্য স্পষ্ট ছিল, কিন্তু পথ অজানা। গুরুকুলের সন্ধানে তো বেরিয়ে পড়লেন, কিন্তু না ছিল বাসস্থানের ঠিকানা, না খাদ্যের সংস্থান, আর পয়সাও সামান্যই ছিল। হরিয়ানা থেকে খুঁজতে খুঁজতে এসে পৌঁছল রুড়কি। সেখানে গুরুকুলের সন্ধান তো পাওয়া গেল না, কিন্তু কাঁচা চিড়ে খেয়ে উদর যন্ত্রণা অবশ্যই প্রাপ্ত হল। রুড়কি থেকে কোনো ক্রমে বালক রামদেব মেরঠের উদ্দেশ্যে রওনা হল। সেখানে পৌঁছে একটা গুরুকুলের সন্ধানও পেয়ে গেল, কিন্তু আমরা তো শুধু কম বয়সীদের নি, আর আপনার তো দাড়ি গফ গজিয়ে গেছে। আজ্ঞে। মেরঠ থেকে খুঁজতে খুঁজতে সে কালবা গুরুকুলে গিয়ে পৌঁছল, কিন্তু আমরা তো বেশি বয়সের বিদ্যার্থীদের নিয়ে থাকি। ভাই, তোমার তো এখনো দাড়ি গোফি গজায়নি। অবশেষে হরিয়ানার খানপুর গুরুকুল এই বালকটিকে গ্রহণ করে নিল। ওঠো আর্যবীর, প্রণাম গুরুদেব। এটাই তো উদয়ের কাল। এবার তো বালক রামদেব গুরুকুলের সমস্ত ক্রিয়াকর্মে জড়িয়ে গেল। আর এই প্রকার গুরুকুলীয় শিক্ষায় বালক রামদেবের পরিচয় হয়ে গেল এক অন্য জীবন প্রণালীর সঙ্গে, যোগ দ্বারা। এটাই পরবর্তী জীবনে বালকটির পরিচয় হয়ে উঠল। বালক রামদেব লক্ষ্য করল, গুরুকুলে কেবল পড়াশোনাতেই গুরুত্ব দেওয়া হয় তা নয়, শরীর স্বাস্থ্যের উন্নতিকেও সমান যত্ন সহকারে দেখা হয়। তাছাড়া কর্মভিত্তিক শিক্ষাও দেওয়া হয়, যাতে বড় বড় কাজের প্রস্তুতি পর্বে বিদ্যার্থী ক্ষুদ্র ক্ষুদ্র সেবাদানের ব্যাপারে উদাসীন না হয়ে যায়। উচ্চপদস্থ হতে গিয়ে মানবিক গুণাবলীতে যেন ঘাটতি না থাকে। ওম। ধন্যবাদ। ওম। অভাব, তপস্যা আর সংগ্রামের মাধ্যমেই তপস্বীর জীবন সুন্দর হয়ে ওঠে। এই জন্যই আমাদের গুরুকুলীয় শিক্ষা পদ্ধতিতে আমাদের সমগ্র দেশেই শিক্ষার্থীদের অভাব, ধ্যান আর সংগ্রামের
কঠিন পথেই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়, যার দ্বারা তারা জীবনে সমস্ত বাধা পেরিয়ে সফলতার শিখরে পৌঁছতে পারে। আর আমি তো সাধকই হতে চেয়েছিলাম। কি হয়েছে ব্রহ্মচারী? কিছু নয় গুরুদেব, শীতকে সহ্য করার চেষ্টা করছি। আপনি বলেছিলেন যে সাধক হতে চাইলে তাকে শীত ও গরম সহ্য করার অভ্যেস করতে হবে। ব্যাস তাই করছি। কিরকম গ্রহণশীল আমার ব্রহ্মচারী! তোমার অভিলাষ সদা পূর্ণ হোক। আরে এই জন্যই জন্ম নিয়েছিলি তুই, যে একদিন বাড়ি ছেড়ে পালিয়ে যাবি? কানে যাচ্ছে না কথাটা? চল বাড়ি ফেরত চল। আমি একটা কথা বুঝতে পারছি না, স্কুলের পড়াটা কি এমন খারাপ ছিল? অনেক ছিল বাবা। চুপ কর। একবার মায়ের কথাটাও মনে পড়লো না? পড়ে বই কি বাবা, আপনার কথাও আর পরমেশ্বরের কথাও। আরে যদি মনেই ছিল তো তুই আমার মাথাটা হেড করালি কেন? ভাগ্য ভালো যে আমাদের গ্রামের মেয়েটা তোকে চিনে ফেললো, তার জন্যই তো তোর খোঁজ পেলাম আমি। সে বলল রামনিবাসের ঘরে খাবার সংস্থান না থাকলে আমরাই ব্যবস্থা করতাম, কিন্তু তাকে দিয়ে ভিক্ষা করাচ্ছ কেন? এ ভিক্ষাবৃত্তি নয় বাবা, এটা ভিক্ষা। আমি যদি অলস হতাম তাহলে ভিক্ষাবৃত্তি করতে হতো। মাথাটা হেড করে কাজটা করতে হয়। মনে যদি মিথ্যে অহংকার আসে তো জ্ঞানের কি প্রয়োজন? আরে তুই আবার এটাও তো আমাদের বুঝতে হবে, আমরা হতদরিদ্রের অন্ন জলের দ্বারাই পরিপুষ্ট হই। প্রতিদানে আমাদেরও তো কিছু কর্তব্য আছে বাবা। দেখ, সোজা কথায় যদি না আসবি তাহলে তোর হাত পা ভেঙে দেবো। বড় জ্ঞান দিচ্ছিস আমাকে। বাবা সব কিছু ভেঙে দাও, প্রাণে মেরে ফেলো, কিছুতেই আমি ভারতীয় শিক্ষা পদ্ধতি ত্যাগ করব না। আমি ভাবছিলাম যে খুঁজি তো কোথায় খুঁজি। দিন 15 পরে যদিও বা আমি ওকে পেলাম, তখন মনটা কেমন যেন আনচান করে উঠলো আমার। তখন ও বলল, মা আমি তো দেশের জন্য ভালো কাজ করতে চাই, তুমি কেঁদো না, তুমি শুধু আমায় আশীর্বাদ করো, আমি যাই করি না কেন ভালো কাজই করব। ঠিক এমনই দিল্লির গৌতম নগর গুরুকুলে এরকমই আর এক উৎসাহী বালক বালকৃষ্ণ শিক্ষা গ্রহণ করছিল। গুরুকুলের আশ্রমিক পরিবেশে পাঠ নিতে অনেক পিতামাতাই নিজ সন্তানকে পাঠাতেন, কিন্তু বালকৃষ্ণ বালক রামদেবের মতোই স্বেচ্ছায় অন্য স্কুল ছেড়ে এখানে এসেছিলেন। এ মহাশয়ও গৃহের অজ্ঞাতসারে গুরুকুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ইনি তো আবার গুরুকুল যাওয়ার জন্য অন্য সূত্রে অর্থের সংস্থানও করে নিয়েছিলেন। বালক রামদেবের যেমন সবচেয়ে প্রিয় শব্দ ছিল কেন, এনারও সেরকমই স্বভাব। ইনি আবার শিক্ষকদের কাছে প্রশ্নের পর প্রশ্নের মালা রচনা করতেন। গুরুদেব, আজকের সাংস্কৃতিক কার্যক্রমে শৃঙ্গার রসের আয়োজন কেন? স্বামী দয়ানন্দ সরস্বতী মহাশয় তো বলেছেন যে উত্তেজক দৃশ্য থেকে বিদ্যার্থীদের দূরে রাখতে হবে। দ্বিতীয়ত, আজ পরীক্ষায় একজনকে নকল করতে দেখে মন ভীষণ ব্যাকুল হয়ে উঠেছে। কেউ নকল করছে বা খারাপ কাজ করছে তো তার ফল ঈশ্বর তাকেই দেবেন, আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এই ঘটনার পরিণাম হলো এই যে সে এক গুরুকুল ছেড়ে অন্য গুরুকুলের সন্ধানে বেরিয়ে পড়ত। আর ওনার এই খোঁজ চলতেই থাকলো, যার একটা সুফল হলো এই যে শিক্ষা প্রণালীর বিভিন্ন ধারায় সে পরিচিত হতে পারল। এই খোঁজের দ্বিতীয় ফল হলো এই, যখন সে হরিয়ানায় হানপুরের গুরুকুলে গিয়ে পৌঁছল, সেখানে বালক রামদেবের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল, যা অতি দ্রুত মিত্রতায় পরিণত হলো।
ভাই, তুমি তো নিরলস পরিশ্রম করো। তুমি কবে থেকে এখানে আছো? বাস যেদিন থেকে জেলা স্কুল ছাড়লাম আমি এই গুরুকুলেই আছি। আমার তো তিনটে বদল হয়ে গেছে। কেন মন স্থির হচ্ছে না? কোনো প্রশ্নের উত্তর যদি না পাই তো মন অস্থির হয়ে ওঠে। অত্যাচার দেখলেও মন অস্থির হয়ে ওঠে। আর অন্যায় তো আমি কিছুতেই সহ্য করতে পারি না। নমস্কার জ্যাঠামশাই। নমস্কার বাবা। চল বাবা চল। চল চল। বালকৃষ্ণ, গুরুকুলে পৌঁছেই আমি তোমায় একটা বই পড়তে দেব। জানো, আমি তো সব লোকজনকে বিতরণ করি যাতে তারা জীবনের সত্যকে জানতে পারে, চিনতে পারে। মানুষ তো এমনিতেই অন্ধবিশ্বাস নিয়ে বেঁচে থাকে। ওই দেখো বালকৃষ্ণ। আরে জ্যাঠামশাই, আরে দাঁড়ান। নিয়ে আসো এখানে, তাড়াতাড়ি আসো। পেছনে ফেলো ফেলো। ওঠো, তাড়াতাড়ি জলদি চল। কাদিচিদা, লাস্টার, প্রথমা, চটু, ন ধাতু লঘু ধাতুকে। ওই যে গুরুদেব। গুরুদেব আসছেন। এই যে ব্রহ্মচারী, প্রস্তুতি জোরদার চলছে। আগে গুরুদেব। সূত্রের স্মৃতিশক্তি প্রখর হওয়া প্রয়োজন, জি আগে গুরুদেব। আর উচ্চারণও শুদ্ধ হতে হবে। লেই সিচ চৌ চরতি তুমা বেগ বচনে নিষ্ঠা। ভারতীয় বালক বালিকাদের অষ্টম অন্তাক্ষরী প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজেতা হলেন খানপুর গুরুকুলের শিক্ষার্থী রামকৃষ্ণ ও বালকৃষ্ণ। অনেক অনেক অভিনন্দন করো, আরো ভালো করো, অনেক ভালো করো। ধন্যবাদ। এই দুজনের বন্ধুত্ব আরো গভীর হয়ে উঠল, এতটাই যে জ্ঞান পিপাসু বালকৃষ্ণ যখন জ্ঞানের খোঁজে কোথাও বেরিয়ে পড়ত তো চিঠিপত্র দ্বারা সহপাঠী রামদেবের সাথে যোগাযোগ রাখতে ভুলত না। এ কোনো পূর্ব জন্মের বন্ধন ছিল, অথবা কোনো অসম্পূর্ণ কাজ যা এদের দ্বারাই সম্পন্ন হওয়ার ছিল। আসলে সে সময় এত সব জানা ছিল না, তখন মন তো এদিক সেদিক ছুটে বেড়াতো। আমি বুঝতে পেরেছি আমি কি হব। আমি পৃথিবীর সবচেয়ে দ্রুত ধাবক হব, যাকে কেউ হারাতে পারবে না। আরে বাহ, আবার কিছুক্ষণ পরেই এ মন হেরেও যেত। খুব বড় কাজ যে করতে হবে তা তো জানাই ছিল। সমাজে এমন অনেক কিছু ঘটছিল যার সংস্কার এই দুজনকেই করতে হতো। তারই প্রস্তুতিতে প্রভু আরো এক অধ্যায় বালকৃষ্ণের শিক্ষায় যুক্ত করলেন। বালকৃষ্ণ এমন এক গুরুকুলে এলো যেখানে একজন বিচক্ষণ বৈদ্যও ছিলেন। অত্যুৎসাহী বালকৃষ্ণ তো এই অমূল্য জ্ঞান ভাণ্ডার পেতে একেবারে ঝাঁপিয়ে পড়ল। শিকড় বাকড় কি সত্যি এত রোগ দূর করতে পারে?
কার উপর প্রয়োগ করি? এখানে বেদের জ্ঞান পাঠ করতে বসানো হয়েছে, আর তুমি এখানে সব কি করছো? আগে শিকড় বাকর, আয়ুর্বেদের জ্ঞান তো বেদেরই অংশ, গুরুজি। বালকৃষ্ণের অন্তরে আয়ুর্বেদিক শেকড় বাকড় ইত্যাদি নিয়ে প্রবল কৌতূহল ছিল, কিন্তু শুধুমাত্র জ্ঞানের দ্বারাই কেউ ভালো চিকিৎসক হতে পারে না। বারাণসীতে গুরু রঘুনাথ আনন্দ অবধূতজির কাছে বালকৃষ্ণ এই বিষয়ে প্রয়োজনীয় শিক্ষা আয়ত্ত করল। আমাকে দিন গুরুদেব। আমার মনে হলো স্বয়ং গুরুজি যদি এই কাজ করতে পারেন তো আমি কেন পারবো না। আর তাই আমি ওই বৃদ্ধ বাবার সেবা করতে লাগলাম। মনের মধ্যে যেসব ঘেন্না আদির ভাব ছিল তা সব উধাও হয়ে গেল, আর শুধু থেকে গেল জ্ঞান সেবা। কত কিছু শেখা যেত এই গুরুকুল শিক্ষা ব্যবস্থায়, কিন্তু একটা আফসোস হয়, এই শিক্ষা ব্যবস্থার ওপর শুধু শহরবাসী নয়, গ্রামের মানুষের মনেও ভ্রান্ত ধারণা রয়েছে। আমি নিজেই কতবার এর সাক্ষী হয়েছি। নমস্কার মাতা। দেখো কি সুন্দর বাচ্চাটা, বেচারাকে সাধু ভাসিয়ে নিয়ে গেছে। না জানি মাটার কি অবস্থা। মাথা খারাপ হয়ে যাবে ওর। কি দুর্দশা হয়েছে দেখেছো? আমি তো আমার ছেলেকে ক্লার্ক তৈরি করব বাবা, এর মতো নয়। আমি ওকে ইংরেজি স্কুলে পাঠাবো, আর ওর মুখে ইংরেজির খই ফুটবে। আমি তো কখনো গুরুকুলে পাঠাবো না আমার ছেলেকে, হ্যাঁ বলে দিলাম। ভারতীয় শিক্ষা প্রণালীর ওপর ওদের যত ভ্রমিতা, এই শিক্ষা ব্যবস্থায় রামকৃষ্ণ আর বালকৃষ্ণের অটল আস্থা ছিল। আর এই গুরুকুলীয় পদ্ধতিতেই রামদেব গুরু আচার্য প্রদ্যমজির কাছে মহর্ষি পাণিনির ব্যাকরণের প্রথম অষ্টাধ্যায় অধ্যয়ন করে নিল। অতঃপর কালবা গুরুকুলে গুরু আচার্য বলদেবজির কাছে ব্যাকরণ সহ বেদ বেদাঙ্গের শিক্ষা দীক্ষা গ্রহণ করল, আর রামকৃষ্ণ থেকে আচার্য রামদেবে উপনীত হল। অতঃপর ভারতীয় দর্শন উপনিষদ আর বেদে গভীর অধ্যয়নের জন্য আচার্য রামদেব দেশের বিভিন্ন জায়গায় গেলেন। কখনো দক্ষিণের পণ্ডিতদের কাছে, তো কখনো সৌরাষ্ট্র, কখনো বা মহারাষ্ট্রের বিদ্বজনের কাছে, বিরল সন্ত যোগীদের কাছে যোগের জটিল তত্ত্বের বিষয় জানলেন। তারুণ্যে উপনীত হয়ে বালকৃষ্ণ এর মধ্যে গুরুকুলের পাঠ শেষ করে বহির্জগতে এলো, আর নিজের প্রিয় বিষয় শেকড় বাকড় দ্বারা রোগ নিরাময় বিদ্যায় নিমগ্ন হল। ওর কাছে কোনো পথ, কোনো লক্ষ্যই দূর ছিল না। যেখানে যে রোগের চিকিৎসারই খোঁজ মিলত ও সেখানে পৌঁছে যেত। হিমালয়ে অবস্থানকারী সাধুদের কাছে ক্ষুধা আর শৈত্যের যন্ত্রণা উপশমের আয়ুর্বেদীয় ঔষধির জ্ঞান পেল, আর ওখানেই লিভারের সমস্যা আর মাইগ্রেন সারিয়ে তোলার শেকড় বাকড়ের খোঁজ পেল। পরম্পরার জ্ঞান সন্ধানে কয়েকবার বেশ কিছু অসাধু লোক মিলল, কিন্তু বেশিরভাগই জ্ঞানার্জনই হল। যেমন আধুনিক উদ্ভিদবিদ্যা অর্থাৎ বটনির জ্ঞান পাওয়া গেল, আবার আলসার আর চোট সারানোর বিষয়ে আদিবাসী ভেড়া ছাগল চারকদের কাছে। আচার্য রামদেবেরও জীবন দর্শন এবং যোগের জ্ঞানযাত্রা চলছিল, কিন্তু এই যাত্রা আরও এক বাস্তবতাও সামনে এলো। তা হল দেশে বেড়ে চলা ভ্রষ্টাচার আর মূল্যবোধের পতন। বাল্যকালের তাড়না জেগে উঠল। এই গভীর আত্ম উপলব্ধির ফলস্বরূপ আচার্য রামদেব গুরুকুলের সঞ্চালনার কথা ভাবেন, আর গিয়ে পৌঁছান গুরুকুল কিশনগড় ঘাসেরা।
তার মনের মধ্যে যে যোজনা ছিল তা হলো এখন গুরুকুলের প্রথায় কোনো এক নয়, অনেক অনেক চরিত্রবান IAS, IPS করতে হবে, যাদের দ্বারা তিনি সমাজ ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা রচনা করেছিলেন। ওদিকে দেশভর ভ্রমণ করতে করতে আয়ুর্বেদের জ্ঞানে বলীয়ান হয়ে আচার্য বালকৃষ্ণ সেই পদ্ধতি জনে জনে সঞ্চারিত করার ব্রত নিয়ে আপন জন আচার্য রামদেবের সঙ্গে পরামর্শ করলেন যে উনি এখন গুরুকুল থেকে বেরিয়ে সারা বিশ্বকে বার্তা দিতে চান। আচার্য রামদেবও এমনটাই ভাবছিলেন। আর দুজনে হরিদ্বার গিয়ে পৌঁছলেন। এখান থেকেই দুজন সরাসরি সমাজ সেবায় নিয়োজিত হলেন। আরে আরে মহারাজ, এ কি করছেন? এটা তো আমাদের কাজ বাবা। দিন 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 আমাদের দিন। ভবিষ্যতেও নিজের বাসস্থানে পরিচ্ছন্নতার খেয়াল রেখো ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা খেয়াল রাখবো, আগে পরিষ্কারও করব। আরে মহারাজ, ওখানে ওই মাতাজিকেও একটু দেখে আসি। চলুন। হ্যাঁ চলুন। একটু তাড়াতাড়ি যাও, এদের থামাও, আমি এদের সাথে কথা বলতে চাই। যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, বলছিলাম পরিষ্কার করো, পরিষ্কার করো। প্রণাম মহারাজ, গুরুজি এসেছেন আপনার সাথে কথা বলতে। প্রণাম প্রণাম বাবা। প্রণাম। রাম রাম বাবা, আমার জন্য ওষুধটা এনেছো বাবা? হ্যাঁ মা, আপনার জন্য ওষুধ এনেছি। বেঁচে থাকো বাবা। প্রণাম মহারাজ। নমস্কার নমস্কার মহারাজজি প্রণাম। তোমাদের সাথে সাক্ষাৎ করে অতিশয় আনন্দ লাভ করছি। কয়েকদিন ধরেই তোমাদের খুব প্রশংসা শুনছি বাবা। এখানে ওরা শ্রী শঙ্করদেব মহারাজের কৃপালু বাগ আশ্রম চালানোর আমন্ত্রণ পেলেন। এসো, তোমরা তো আমার ভগবান। কিন্তু এসবের মাঝে দেশের মানুষের দরিদ্রতা, অশিক্ষা, অভাব আর শোষণ দেখে ওদের মন বিচলিত হয়ে উঠল। বাবা আমাদের যাতে ভালো করুন বাবা। এই ওষুধটা খেয়ে নিও, সব সেরে যাবে। কেমন? আরে সরবতী দেবী, কেমন আছো? রাম রাম মহারাজ। রাম রাম। হ্যাঁ, আপনার ওষুধ খেয়ে খানিকটা সুস্থ বোধ করছি। বাকি সুস্থতা তখনই পাবে যখন তোমার স্বামী মদ্যপান করে তোমায় প্রহার করা বন্ধ করবে। ও তো আমার কোনো কথাই শোনে না। কোথায় আছে সে? এই তো চৌকিতেই পড়ে আছে। চলো আমরা ওকে সুস্থ করি, ওকে আমরা বোঝাই। বহু পরিবারকে এই মদ রিক্ত নিঃস্ব করে দিয়েছে মহারাজ। কে তুমি? কি জন্য এসেছো? আরে তোমাদেরই সাহায্য করতে এসেছি। আমার স্বামীরও নেশাটা ছাড়িয়ে দিন না বাবা। হ্যাঁ ভগবান, তোমার স্বামীও মদ খায়? হ্যাঁ বাবা। কখনো দেখেন পত্নী পতির হাতে লাঞ্ছিতা, তো কখনো পতির দুর্দশা হয় পীড়নতন্ত্রের দ্বারা। কখনো জাত পাত, কখনো ভাষা ইত্যাদির নামে দেশে আগুন জ্বলে ওঠে, বা সাম্প্রদায়িক দাঙ্গার দাবানলে দেশকে দগ্ধ হতে দেখেন। আবার কখনো লক্ষ্য করেন একে অন্য গোষ্ঠীর লোককে খরিদ করে নেয় ধর্ম প্রসারের জন্য নয়, নিজের সম্প্রদায়ের দল ভারী করার জন্য। কি ভাই, কি উপলক্ষে উৎসব পালিত হচ্ছে? আরে ওরা নিজেদের ধর্ম পরিবর্তন করেছে, সেই জন্য উৎসব। ধর্ম পরিবর্তন কেন? ওর বাবা সাংঘাতিক রোগে ভুগত, তখন ওই বিদেশি লোকগুলো এলো আর তারা ওদের খুব সেবা করতে লাগলো। মানে ওষুধপত্র, সংসার চালানোর খরচ, আর তারপর ধর্ম পরিবর্তনের লাভ ওরা ওদেরকে বোঝাতে লাগলো। ওরাও ধর্ম পরিবর্তন করে ফেললো। একদিকে ভ্রষ্টাচার, অপরাধ আর বলাৎকার ইত্যাদি ঘটনা শুনে মন ভারাক্রান্ত হয়ে ওঠে, সংশয় জাগে এই যন্ত্রণা হতে উত্থিত ক্রোধের আগুনে তো আত্মজ্ঞানেরই বিনাশ হবে। এত ব্যাপক অনাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হলে সর্বাগ্রে আত্মশক্তির জাগরণ প্রয়োজন। অন্যকে জাগানোর আগে নিজেকে জাগাতে হবে। এবার তারা দুজন গঙ্গোত্রী যাত্রা করল। ভারতের তপভূমি মা গঙ্গার জন্মস্থানে গঙ্গোত্রী।
এখানে আজও অনেক পুণ্যাত্মা আত্ম উপলব্ধির আশায় গভীর ধ্যান এবং জপ তপে নিমগ্ন, যারা বাল্য বয়সে ওই স্থানে গুহা এবং সুড়ঙ্গের মাঝে তপস্থানে যাবার সংকল্প গ্রহণ করেছিল, তারা এসে পৌঁছল। অজ্ঞানে নিমজ্জিত হই জ্ঞানার্জন সম্ভব, কারণ সত্যাসত্যের প্রান্তে পৌঁছলে তবেই দিব্য শক্তি লাভ হতে পারে। আত্মনিয়ন্ত্রণেই আত্মবিজয় লাভ হয়, কারণ যৌবনে উপনীত হয়ে ইন্দ্রিয় সুখ ভোগ বাসনাকে পিছনে ফেলে সদাচার, সত্য এবং ভগবান স্বরূপ যোগ সাধনার পথ অনুসরণ করে, আর সেই তো অভীষ্ট লাভ করে। আসলে বাল্যকাল থেকেই ইন্দ্রিয় নিয়ন্ত্রণ আর আধ্যাত্ম জ্ঞানের তৃষ্ণা আমি ছোটবেলা থেকেই অনুভব করতে পারতাম। এমনকি যখন আমি 9-10 বছরের ছিলাম, আর সমাজ সংস্কারের ভাবনা এবং চিন্তা বাল্যকাল থেকেই আমার মনের মধ্যে অঙ্কুরিত হচ্ছিল। বাবা, আপনি বিড়ি আর হুকো বন্ধ না করলে আমি আজ থেকে খাবার খাবো না। আরে ও দাদু, ও বাপু, ও রাজেশ, মা ডাকছে, সবাই খেতে এসো, চলো এসো। এই ছেলেটার যে কি হবে কে জানে, খিদে পেটে বসে আছে, খাবে না দাবে না, কিছু করবে না। অদ্ভুত বাবা। নে খেয়ে নে বাবা। আমি খাবো না। আরে খেয়ে নে বাবা। না, খাবো না। খেয়ে নে না। বলছি তো খাবো না। আসছে পূর্ণিমার রাতে বাবা বক্সিদাসজির মন্দিরে সৎসঙ্গের দিনে হুঁকু আর বিড়ি আমি ছেড়ে দেব। নে এবার তো খেয়ে নে বাবা। হ্যাঁ, এসো। নে খেয়ে নে সোনা। তুই না খেলে আমি কি করে খাই বলতো বাবা? খেয়ে নে বাবা। এই নাও, এই নাও, টানো। সুমিত্রা, ছেলের কোনো খবর পেলি? কেন, তোর বর কি কোনো খোঁজ নিচ্ছে না? কি করে বলবো বলো তো? ও আমায় বলে যে সঠিক পথেই যাত্রা করেছে বালকৃষ্ণ, ও পথেই ওকে যেতে দাও, তুমি বাধা দিও না। হ্যাঁ, তোর নিজের বরকেই দেখ না, কত সাদাসাদির পরে বিয়েতে মত দিয়েছিল। কি আর বলবো, কোনো কোনো মানুষ নিজের সুন্দর ঘরবাড়ি ছেড়ে না জানি কিসের খোঁজে বেরিয়ে যায়, জঙ্গলে পাহাড়ে, কি জানি বাবা। ধ্যানযোগ দ্বারা আত্মোপলব্ধি না হলে সে ব্যক্তির আত্মশক্তিও জাগ্রত হয় না, এই মনও নিয়ন্ত্রণে থাকে না। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, বায়ুকে তো বশে করা যায়, কিন্তু মনকে করা যায় না। ধ্যানে বসলেও এই মন অতীত স্মৃতিচারণা কিংবা ভবিষ্যতের ভাবনায় অস্থির থাকে। সবাইকে বুঝতে হবে যে অতীত অতিক্রান্ত হয়ে গেছে, আর ভবিষ্যতের আগমনও হয়নি। অতএব যোগের সারমর্ম হল
বর্তমানে বাঁচো। এবং বর্তমানে বাঁচার অর্থ হল জীবনকে উৎসবে উন্নীত করা। স্বামীজি, কিছু তফাৎ বুঝলেন? এই বালকৃষ্ণ যখন সেবা করে না, আমার খুব আরাম লাগে। দেখবে বালকৃষ্ণ, তুমি একদিন খুব বড় বৈদ্য হবে। মনের অতীতে গেলেই মানুষ নিজের আত্মার সঙ্গে সংযুক্ত হয়। যোগশ্চিত্ত বৃত্তি নিরোধা। গুরুজি, আমার ভাগ্যে কি লেখা আছে একটু বলবেন? আরে হাত তো সবল আছে, ভালো করে নিজের কাজ করো, ভাগ্য তো আপনা থেকেই সহায় হবে। বাবাজি কেসেই যাচ্ছেন যে, কি কষ্ট হচ্ছে? শ্বাস। হ্যাঁ, মনে হচ্ছে আপনার শ্বাসযন্ত্রের সমস্যা আছে। আসুন আপনাকে যোগাভ্যাস করাই। অর্থাৎ যোগের অর্থ হল আত্মকেন্দ্রে সংযুক্ত হওয়া আর সবার মধ্যে নিজের স্বরূপ দেখা। এটাই তো সাধনার পথ, মোক্ষ লাভের দিশা। প্রভু দর্শনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি স্থানে অভিপ্সা, তিতিক্ষা, জিজ্ঞাসা, ক্ষুধা, তৃষ্ণা, বিরহ, মোক্ষ এগুলি জীবনে অবশ্যম্ভাবী। সমস্ত দোষ, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ক্লেশ কিংবা সব অশুভকে ত্যাগ করে ভগবানের প্রতি সম্পূর্ণ সমর্পণ, নিঃশর্ত আত্মসমর্পণ, আর এতেই মুক্তির আনন্দ লাভ হয়। আর বলো ভাই, কেমন আছো? ভালো আছো তো? না, কিছু ভালো লাগছে না। ব্যাস শুধু প্রভু স্মরণে নিমগ্ন থাকতেই ভালো বোধ হয়। আচার্য রামদেবও তাই চাইতেন, কিন্তু ওনার জীবনের উদ্দেশ্য শুধু এতেই কি সীমিত ছিল? ঝড়ের মুখে দীপ জেলে যাব, ঝড়ের মুখে দীপ জেলে যাব, দুঃখী জনের দুঃখ মিটিয়ে দেব। এসো হাত বাড়াই, ব্যবধান কমাই, মনোবলের ডানা দেশ আমার, দেশ আমার, দেশ আমার, দেশ আমার। যারা বললো আলো আনবই আনবো, যারা বললো আলো আনবই আনবো, একাই শতদীপ জ্বালবই জ্বালবো। লোভে পাবে জড়িয়ে কলঙ্ক ছড়িয়ে নিয়ে এলো ঘন আঁধার। দেশ আমার, দেশ আমার। ওম, ও ভাই বালকৃষ্ণজি, আমি একটা বিষয় ভেবেছি। ভাই, কথা তো আমায় বলতেই হবে, আর কাজও অনেক করতে হবে। আচার্য রামদেবের মনে হল আত্মানুসন্ধানের সাধনা দ্বারা
ওদের দুজনের মধ্যে যে জ্ঞানের প্রাপ্তি হলো, এখন সেই জ্ঞান, সেই প্রজ্ঞা সমাজের কাজে লাগাতে হবে। কারণ এবার অন্য কিছু করার জন্যে ভারত মাতার আহ্বান ধ্বনিত হচ্ছে। ওরা স্থির করল পরবর্তী আধ্যাত্ম যাত্রা এই সেবা কার্যের সাথে সাথেই চলবে। প্রণাম বাবাজি। ওম প্রণাম ভাই। বাবাজি, আমি আপনাকে অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছি। বাবা, আপনি আমার বড় উপকার করেছেন। কি ব্যাপার? ওই যে আপনার সাথে শ্বাস প্রশ্বাসের যে ব্যায়াম করেছিলাম, তাতে আমার খুব উপকার হয়েছে। কি তোমার বোধ জাগ্রত হলো? না, ঠিক তা নয়। ওই যে 2-3 দিন অন্তর আমার যে মৃগী রোগের আক্রমণ হতো, আজ প্রায় মাস 3 আর হচ্ছে না। এ আমার স্ত্রী, এর কোমরে যন্ত্রণা হতো, একবার পড়ে গিয়েছিল। আমি একে ওই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শিখিয়ে দিয়েছি, ওরও খুব উপকার হয়েছে। প্রণাম বাবা। আমার আর্টেরিয়াল ব্লকেজ হয়েছিল, এখন চেক করাতে দেখলাম প্রায় 80% একেবারে ঠিক হয়ে গেছে। আমি তো শুধু আপনার ওই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। প্রণাম বাবা। যোগ আত্মার উন্নতির সাথে সাথে রোগ নিবারণেরও সাধন পথ, এ তো জানাই ছিল। কিন্তু এত বড় রোগও যোগ দ্বারা সারিয়ে দেওয়া যায়, এর দৃষ্টান্ত যখন গঙ্গোত্রীতে দেখা যেতে লাগলো, তো দেখা গেল পরবর্তী পথ আর প্রভুর বার্তা, যা ওদের দ্বারাই মানুষের কাছে পৌঁছবে। হে প্রভু, হে মা গঙ্গে, আমরা তোমার সন্তান আজ এই দৃঢ় সংকল্পে ব্রতী হলাম যে এখন থেকে আমরা সারা জীবন ধরে মানুষের রোগ মুক্তির কাজে নিয়োজিত হব আর ভারতকে স্বাস্থ্য, সমৃদ্ধ এবং চরিত্রবান করে তুলব, আর আমাদের পূর্বপুরুষের সংস্কৃতির প্রতি মানুষকে জাগ্রত এবং গৌরবান্বিত করব, যাতে পরবর্তীকালে কোনো শক্তি আর তাকে বিভ্রান্ত না করতে পারে। হে জননী ভারত মাতা, এই আমাদের শপথ রইল। ফুলে সুরভিত আর হিমের মুকুট যার মাথা, ও বেদ পুরাণের মন্ত্র আর ওম শান্তি বিরাজময়, এত সাধু সন্ত আর এমন স্বর্গ আর কোথায়, সভ্যতারি সঙ্গম তুমি এমন আমার কোথায়, তোমার মন আর কোথায়। মা জাগাবো জ্ঞান শপথ নিলাম, রাগ মলহারের মূর্ছনার রঙিন ফাগুনের অর্ঘ্য নিলাম, জাত পাত মুছে দেব মা শপথ নিলাম। ও মা, জীবনী আনতে গেলাম আমরা, শ্রবণ কথা দিলাম, আছি কি মরি কথা দিলাম। ও
বালকৃষ্ণ, তুমি কোথায়? খোঁজ পেলে? আরে ভাই, খোঁজ পেলে নাকি? আরে মহারাজ, সবুর করুন। হ্যাঁ মহারাজ, পেয়েছি পেয়েছি। তাহলে চলো। কিন্তু এই প্রণাম মহারাজ। এই স্বামীজিকেও পেলাম। স্বামীজি বললেন গঙ্গানি পর্বতের খাঁজে খাঁজে প্রচুর দিব্য বনৌষধি জন্মায়, খুব উপকারী শিকড় বাকড়। যদি আপনি বলেন তো মহারাজ। প্রণাম মহারাজ। মহারাজ প্রণাম। মহারাজ কোত্থেকে এসেছেন? মহারাজ কোথায় যাচ্ছেন? হরি ওম তৎসৎ। বাকি সব গাল গল্প। ময়দানে নেমে তো পড়েছি, কিন্তু মন ঘুরে বেড়াচ্ছে সেই হিমালয়ের কোলে। ওই রকম সত্য সাধুদের সান্নিধ্যে, বেগবান গঙ্গার তীরে, বিস্তৃত তপবনের ছায়া ঘেরা পবিত্র স্থানে, যেখানে ক্ষণে ক্ষণে সেই পরম সত্তার উপস্থিতি অনুভূত হয়। এসে গেছো? তোমাদেরই পথ দেখছিলাম কবে থেকে। দেখো, আমি জানতাম কোনো না কোনো দিন তোমরা এখানে অবশ্যই আসবে, আর এখান থেকেই নিজের কাজ আরম্ভ করবে। এই হরিদ্বার থেকে, আমার গুরু কৃপালু দেবের তপভূমি থেকে, এই মহান শহীদ আর বীরভূমি থেকেই শুরু হবে যাত্রা। এখানে দেশের জন্য আত্মত্যাগী বীরদের যাতায়াত ছিল। হ্যাঁ, রাসবিহারী বসু তার সাথী স্বাধীনতা সংগ্রামীদের সাথে এখানেই গুপ্ত মিটিং করতেন। আচ্ছা, মহারাজজি, ব্যানার কেমন হয়েছে? ভালো না? অতি সুন্দর। তাহলে টাঙিয়ে দিই। এখান থেকেই স্বামী শঙ্করদেবজির সহায়তা আর সহযোগী স্বামী মুক্তানন্দ, স্বামী কর্মবীর আর অন্যদের সাথে যুক্ত হয়ে 1995 সালে দিব্যযোগ মন্দির ট্রাস্ট স্থাপিত হল। ওই কৃপালু বাগ আশ্রমেই বাঁচত স্বাধীনতা সংগ্রামের রণদামামা। আজও স্বাধীনতার সেই রণভেরি বেজে উঠল। কিন্তু স্বাধীনতা মানে ইংরেজদের থেকেই মুক্তি পাওয়া নয়। আমাদের স্বাধীনতার প্রয়োজন আমাদের ভেতরের সেই পরাধীনতা থেকে। আমাদের স্বাধীনতার প্রয়োজন ম্যাকলিওর শিক্ষা পদ্ধতি থেকে, যা আমাদের বহু বছর ধরে দাস বানিয়ে রেখেছিল। আমাদের মুক্তি চাই অশিক্ষা, ক্ষুধার্ততা, অভাব, দারিদ্রতা, রোগ যন্ত্রণা থেকে। দেখো, এই যে তোমাদের জ্ঞান বিতরণ করছি, তা কিন্তু আমার সৃষ্টি করা বিষয় নয়, বরং এসব আমাদের পূর্বজ ঋষিমুনিদের যোগ আর আয়ুর্বেদের জ্ঞান দ্বারা প্রাপ্ত হয়েছে। আমি শুধু তা স্মরণ করিয়ে দিচ্ছি। কৃপালু বাগ আশ্রমে ক্রমে ক্রমে সমস্ত ক্ষোভের বারুদ জমা হচ্ছিল। এখন আমরা ভুজঙ্গাসনের পর প্রাণায়াম করব। এই প্রাণায়াম দেখলে খুব সহজ মনে হয়, কিন্তু এতে সকল সমস্যার সমাধান আছে। গুরুকুলে শিক্ষা লাভ করে সংস্কৃত পড়ানো ছাড়া আর কি বা করতে পারবে? কতবার এই কটাক্ষের মুখোমুখি হয়েছি। আমি ভেবেছিলাম এমন স্থানে চলে যাব যেখানে আমায় কেউ চেনে না, আর ওখানেও কিছু করে দেখাবো। আর তখনই পোরবন্দর চলে গেলাম। দুটি পা সামনে রাখুন,
হাত দুটি শ্বাস নিতে নিতে উপরে তোলো আর ধীরে ধীরে শ্বাস ত্যাগ করতে করতে সামনে ঝুঁকতে থাকো। খুব সুন্দর আচার্য মশাই, অপূর্ব। আমাদের দাদারা ও বোনেরা আচার্য মশাই নিজে যোগ তো শেখাচ্ছেনই, তাও আবার বিনা পারিশ্রমিকে একদম নিখরচায় চিকিৎসা করছেন। কারো যদি কোনো রোগ ব্যাধি থাকে আচার্য মশাইকে বলো, একদম বলুন, গ্যারান্টি আপনার দিয়ে কি বলছি সমস্যা? পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। এই যে শুনছেন দাদা? হ্যাঁ, আপনি বলুন না নিজের আর্থ্রাইটিস। নমস্কার। আরে ভাই, আমি ওতে নেই। কোনো নামী চিকিৎসক খয়রাতি করে না, বুঝতে পারলে ভাইয়া? আসসালামু আলাইকুম। বলো আব্দুল ভাই। আমার মনে হয় আপনি নিশ্চয়ই কোনো পীর বাবা। কেন, কি হয়েছে? আরে সাহেব, ওই যে বলছিলাম না, ওই যে- আকুপ্রেশার? হ্যাঁ, অ্যাকুপ্রেশার। অথচ আমার কোমরের ব্যথা একদম সেরে গেছে সাহেব। আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পর্যন্ত পারতাম না সাহেব। রোজগার লাটে উঠছিল, কিন্তু সাহেব আপনি যে ওষুধ দিয়েছিলেন সেটা তো বাজারে পাওয়াই যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আপনি যে ওষুধটা দেন সেটা তো বাজারে পাওয়াই যায় না। এখন আপনি বলুন আমরা কি করব? তাহলে আমাকেও ওর মতো করে দিন না, আকুপ্রেশার, আর ওষুধটাও লিখে দিন। আচ্ছা ঠিক আছে, বাজারে যখন বিশুদ্ধ ওষুধ পাওয়াই যাচ্ছে না, তো তোমরা নিজেরাই ওষুধপত্র তৈরি করা শুরু করে দাও না কেন? কিভাবে, কোথা থেকে? এখান থেকে, কৃপালুবাগ আশ্রম থেকে। আর কোথা থেকে? কি করবে তো? হ্যাঁ, অবশ্যই। আমার জানাই ছিল, এজন্যে তোমাদের অপেক্ষাতেই ছিলাম। আর আমি এ কথাও জানি সমগ্র দেশ তোমাদের প্রতীক্ষায় আছে। তুমি এগিয়ে চলো প্রতিক্ষণ, তুমি চলো নিজ নিকেতন। তুমি এগিয়ে চলো প্রতিক্ষণ, তুমি চলো নিজ নিকেতন। লক্ষ কণ্ঠ তোমারই গান গায়, হায় রে লক্ষ মানুষ তোমার পানে চায়। আশা দিয়ে চলো যোগী, পথ দেখাও হে যোগী যোগী। এ পায়ে রক্ত মেখে সূর্য কপালে রেখে, অদম্য আশা মনে ভেঙে গড়ার স্বপনে। দিনহীনে দয়া তুমি দাও যোগী, তুমি পথ দেখা, পথ দেখা। আরে ভাই বালকৃষ্ণ, এই ভাড়ার ডেকচিটা ফেরত দিয়ে দাও, নাহলে পরে দেখা যাবে যে 10 টাকা বেশি দিতে হলো। আচ্ছা ভ্রাতাজি, সাইকেলে করে ফেরত দিয়ে আসছি। আরে আরে আরে, ধৈর্য টলেও গেলে, সাহস চলেও গেলে, আছে শপথের গরিমা, আছে ত্যাগের মহিমা। পাখি যেমন আত্মাহুতি দেয়, আগুনকে আশ্রয় করে নেয়, করে নেয়। তুমি এগিয়ে চলো প্রতিক্ষণ, তুমি চলো নিজ। ক্ষমা করবেন মহারাজ, আজ জলের স্রোত একটু বেশি বলে মনে হচ্ছে।
সেই পথই বা কেমন, সেই পথিকের পরীক্ষাই বা কেমন, যে পথে পাথর নেই? নাবিকের উপযুক্ততাই বা কোথায়, যে জলের ধারায় প্রতিকূলতা নেই? আরে বাহ মহারাজ, অতি উত্তম কথা বললেন। আপনি তো আমাদের সামনে থেকে আরো বাড়িয়ে দিলেন। সাবধানে, সামনে দেখো। যোগী তুমি পথ দেখা, পথ দেখা। ভ্রাতাজি, আপনি নিজের খেয়াল রাখুন। এই নিন ওষুধটা খান। ধৈর্য টলেও গেলে, সাহস চলেও গেলে, আছে শপথের গরিমা, আছে ত্যাগের মহিমা। পাখি যেমন আত্মাহুতি দেয়, আগুনকে আশ্রয় করে নেয়, করে নেয়। তুমি এগিয়ে চলো প্রতিক্ষণ, তুমি চলো নিজ নিকেতন। ঠিকই বলেছেন। হ্যাঁ, কিন্তু ইনি এনার সন্ন্যাস নেবার সংকল্পে অটল রয়েছে, তার জন্য ইনি দৃঢ় প্রতিজ্ঞ। ভেবে দেখো আচার্য রামদেব, এই সংকল্প কিন্তু অতি সহজ নয়। ব্রহ্মচর্য জীবন তুমি যথেষ্ট নিষ্ঠার সাথে পালন করেছো রামদেব। এবার তুমি গৃহস্থ জীবনে যেতে পারো, যদি তুমি যেতে চাও তো। যেতে চাইবো তাহলেই তো। একবার ভেবে নাও, আর প্রেম করতে পারবে না। সেই প্রেমই তো আমি করতে পারবো, অসীম প্রেম। এ কথার মানে হলো পরিবার এবং স্ত্রী প্রেমের তারও তো মূল্য রয়েছে জীবনে। তারাই এই প্রেম পাক, যাদের এই প্রেমের চাহিদা আছে। আমার তো আমার ভগবানের মধ্যেই মাতা, পিতা আর সারা সংসারের দর্শন হয়। এখন স্বামী রামদেব সন্ন্যাস ধর্মের সংকল্প নেবেন। ओम पुत्रेष्णा पित्तेष्णा लोकेष्णा मया परित्यक्त्या मत्याः सर्वभूतेभ्यो अभयमस्तु स्वाहा। আমি আজ থেকে পুত্র এবং শিষ্য ইত্যাদির মোহ থেকে বাইরে বেরিয়ে নিজের সন্ন্যাস ধর্ম পালন করে চলব। আমি সম্পত্তির প্রলোভন থেকে মুক্ত থেকে আমার দ্বারা প্রাপ্ত আর্থিক এবং আধ্যাত্মিক সামর্থ্যের ব্যবহার ভগবানের প্রসন্নতা এবং মানব কল্যাণের জন্যই করব। আমি
মান প্রতিষ্ঠা ইত্যাদির ইচ্ছা ত্যাগ করে অনাসক্ত হয়ে নিজের কর্ম করব। আমি আজ থেকে সমস্ত প্রাণীকে অভয় দান প্রদান করছি। বেঁচে থাকো বাবা। কাঁদবেন না বোন, আপনি আপনার পুত্র রামদেবকে জগতের কাছে সঁপে দিয়েছেন। তাছাড়া বিশ্বের কল্যাণ সাধনের জন্যই তো জন্মেছে। তখন আমার মনে হচ্ছিল আমার ছেলেটা সন্ন্যাস নিল কেন? ও তো আমার খুবই বিদ্বান ছেলে ছিল, কত পড়াশোনা করতো, ভাবলাম আমার জন্য কিছু করবে, কিন্তু এখন তো দেখছি ও দেশের জন্য কাজ করবে। ভারত মাতার জয়! ভারত মাতার জয়! বন্দে বাবা ব্রেক মারি, ব্রেক ঠিক মারি। করে চালাতে দে না। এই যে দাদা, ও ও মহারাজ, বড় বৈদ্য কোথায় বসেন? ওই যে ওখানে বসেন, ওদিকে। চলো। এই হাত ফাত লাগাস না। বাবু শান্ত হও, বড় ডাক্তার আসবেন। ইনজেকশন দেবে? চুপ করো, দেখছো না বাবার ঘাড়ে যন্ত্রণা হচ্ছে। আরে এদের সামলাও, কিছু ভেঙে টেঙে ফেলবে। কি বাবা, কখনো এখানে ব্যথা, এখানে ব্যথা, আরে ওখানে তোদের ব্যথা। জন্য রোজগার করতে গিয়েই তো এই হাল হলো। আর এদেরকে শেখাও না বাবার সঙ্গে কি করে কথা বলতে হয়। বাবু বাবার সঙ্গে ভালো করে কথা বলো। অন্যদের সঙ্গে না তো, হ্যাঁ না এই বাবা। ব্যাস, তুই এদিকে আয়, চল। বলুন, পেশেন্ট আপনি, তাই তো? আগে, মহারাজ, মানে আমি বলতে চাইছিলাম যে আপনি বাইরে কি কুটছিলেন না, ও শ্রমিকের মতো লুঙ্গি বাঁধলেন না, তাই বুঝলাম, ভেবেছিলাম আপনি কোনো হ্যাঁ হ্যাঁ, শ্রমিক। বসুন। হ্যাঁ। এই হ্যাঁ, এই আরে যে- না না, টাকা নয়, আপনার নাড়ি দেখান। আচ্ছা, একটু এই এদিকে যে- আসুন, এদিকে বসুন। এইদিকে। নিন বসুন। ভীষণ গ্যাস হচ্ছে, পেটের খুব সমস্যা হয়েছে। হ্যাঁ একদম ঠিক, ভীষণ গ্যাস হচ্ছে। আর বেগ তো একদম আসেই না, বারে বারে যেতে হয়। এই জন্য অফিসে যেতেও দেরি হয়ে যায়। আর ঘাড়েও এমন অবস্থা যে নিচেও ঝুঁকতে পারি না। এই দেখুন। হ্যাঁ, বেশ আটকে রয়েছে। স্বামীজি জানতেন যে ওদের শরীরের সাথে সাথে মনেরও চিকিৎসা দরকার। মনের অস্থিরতা দূর হলে রোগও ভালো হয়ে যাবে। যোগ হলো স্বাস্থ্যকর জীবন দর্শন স্বরূপ। যোগ হলো চিকিৎসার বৈজ্ঞানিক পদ্ধতি, যেটা আমাদের বিকার আর অস্থিরতা থেকে মুক্তি দান করে। কিন্তু যে দেশ এই যোগ আর আয়ুর্বেদের শিক্ষা গোটা বিশ্বকে দিল, সেই দেশেই যোগ আয়ুর্বেদের কোনো ভবিষ্যৎই দেখা যাচ্ছিল না। আর তখনই এক যোগী ময়দানে উপস্থিত হয়ে যোগকে চিকিৎসা বিজ্ঞানের রূপ হিসেবে ভারতবর্ষের ঘরে ঘরে ছড়িয়ে দিল, রোগ ব্যাধিকে জয় করার প্রমাণ সহযোগে। 2007 সালের কথা। আমার মেয়ে একটি চোখ দিয়ে দেখতে পাচ্ছিল না। ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি বললেন অপারেশন করতে হবে, কিন্তু তারপরেও ফল পাওয়ার সম্ভাবনা মাত্র 15%। তারপর আমরা যখন স্বামীজির ইন্টারভিউ দেখে অনুলোম বিলোম করা আরম্ভ করলাম, তখন ডাক্তারবাবু বললেন চমৎকার। আমার মাইগ্রেন হয়েছিল, আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা হতো। অনুলোম বিলোম এবং কপালভাতি প্রাণায়াম করে আমার অনেক লাভ হয়েছে, কিন্তু আজ একথা উপলব্ধি হয় ভিড় যোগী শীঘ্রই জীবনে বেড়ে যেতে পরিবর্তন চলল। এতে মিডিয়ার ভূমিকা ছিল। টিভি সেটের সামনে পার্কে দেখা যেতে লাগলো লোকেরা প্রাণায়ামের কথা বলছে। তখন প্রাণায়াম করে রোগের সাথে লড়াই করে মানুষের মনে আশা জাগ্রত হলো যে রোগহীনতা এত সহজ উপায়ও আছে। আমি থাইরয়েডের জন্য অ্যালট্রোসিন ট্যাবলেট আর প্রেলন ট্যাবলেট সর্বদাই খেতাম। ডাক্তারবাবু বলেছিলেন যে যতদিন বাঁচবো এই ওষুধ খেয়ে যেতে হবে। আমি 14 বছর ধরে এই ওষুধ খেয়ে গেছি, কিন্তু গত 5 বছর ধরে ট্যাবলেট বন্ধ আছে। আমার রাগও কমে গেছে আর স্বভাবেও পরিবর্তন এসেছে। এই প্রাণায়ামে আমার প্রচুর উপকার হয়েছে। অজস্র মানুষ সঙ্গী হলো আর অগণিত লোক দানও দিলেন। 2005-এর শেষ মানে ডিসেম্বরের মধ্যেই আমার মদের নেশা একেবারে দূর হয়ে গেল। আয়ুর্বেদের বড়ি খেলাম, 1 মাসেই আমার সুগার কন্ট্রোল হয়ে গেল। আর ওই যে চশমাটা, যেটা সব থেকে বড় রোগ ছিল আমার, সেটাই খুলে ফেললাম।
অনেক অনেক নমস্কার আপনাকে। ভারতকে ভারতীয়তার সাথে পরিচয় করিয়েছে আর তার আত্মমর্যাদাও বাড়িয়েছে। দিব্যযোগ মন্দির ট্রাস্ট রূপে যে মহিরুহ স্থাপিত হয়েছিল 10 বছরে, তা সবার সহযোগিতায় ভব্য পতঞ্জলি রূপে আত্মপ্রকাশ করল। যোগ আয়ুর্বেদকে জনে জনে বিস্তৃত করার প্রক্রিয়া শুরু হয়ে গেল। আয়ুর্বেদের চিকিৎসার প্রশিক্ষণ নারী থেকেই হয়। তাছাড়া বৈজ্ঞানিক আয়ুর্বেদীয় যন্ত্রপাতিও আছে। এই চিকিৎসালয়ে যজ্ঞ আর বিশ্ব কল্যাণের প্রার্থনা দ্বারা দিন শুরু হয়, ঠিক যেমনটা এদের বাল্য বয়সে হতো। ওরা নিজ নিজ জননী গুলাব দেবী এবং সুমিত্রা দেবীর দ্বারা যোগ স্থানের উদ্বোধন করিয়েছেন। যখন মানুষ উপকার পেতে শুরু করল, লোকের ভিড়ও এমন দ্রুত হারে বাড়তে লাগলো যে এত বিশাল স্থানও ছোট মনে হতো। তাই দ্বিতীয় অধ্যায়ে ভব্য ভবন নির্মাণ করলেন ওরা। ভাই বালকৃষ্ণ, যোগ আর আয়ুর্বেদের মাধ্যমে আমরা এই দেশ দুনিয়াকে তো স্বাস্থ্যোজ্জ্বল করে তুলব, কিন্তু এই হরিদ্বারে আসা দীন দরিদ্র অসহায় মানুষজনের কি হবে? অগত্যা ওদের জন্য তৈরি হলো এক বিশাল ধর্মশালা, যেখানে 1000 লোক বিনা খরচে থাকতে পারে আর 5000 মানুষ বিনা খরচে প্রসাদ পেতে পারে। সাধন ক্ষেত্রে কি কিছুর অভাব ছিল, নাকি ভাবনার অভাব ছিল? তাই পতঞ্জলি যোগপীঠে বানপ্রস্থ আশ্রমে নির্মাণ করা হলো, যেখানে বৃদ্ধ মানুষ আত্মসম্মানের সাথে নিশ্চিন্তে জীবন কাটাতে পারে। উচ্চ গুণসম্পন্ন আয়ুর্বেদ ঔষধিকে বৃহৎ স্তরে প্রস্তুত করে উচিত মূল্যে বিতরণ করা একটা মস্ত বড় পরীক্ষা ছিল। দেশবাসীর সহযোগিতায় এক বিশাল ফার্মেসি স্থাপন করা হলো। এখানে ঔষধি প্রস্তুতের সাথে সাথে বিশ্বের অত্যাধুনিক মানক অনুসারে গবেষণা কেন্দ্র গড়া হলো। কোয়ালিটি কন্ট্রোলের ওপর আমরা সবিশেষ নজর দিই। যে প্রোডাক্ট যোগ্যতা মানে উত্তীর্ণ হয় না, তাকে রিজেক্ট করে দেওয়া হয়। এখানেই শেষ নয়, আচার্য মশাই স্বয়ং তা দেখাশোনা করেন। আর রোগীর কষ্ট নিবারণকারী এই শেকড় বাকড় থেকে তৈরি ওষুধপত্র যেই না আর্থিক উন্নতি প্রত্যক্ষ করল, অমনি একে একে বন্ধ করো এই জালিয়াতি ফ্যাক্টরি, বন্ধ করো, বন্ধ করো সব মেশিন বন্ধ করো, বন্ধ করো, বেরিয়ে এসো, সব বাইরে এসো। বাবা রামদেব, এসব চলবে না। বাবা রামদেব চলবে না, বাবা রামদেব এসব চলবে না। আমরা এই ধরনের কাজের বিরোধ করছি। কেউ এই ধরনের কাজ করবে না। এই ধরনের কাজ অবিলম্বে বন্ধ করো। ফ্যাক্টরিতে তালা মারো, কাজ চলবে না। ওই মাননীয় ভগিনী মহোদয়া অপবাদ দিলেন যে স্বামী রামদেব মানুষের মস্তক মিশ্রিত ওষুধ তৈরি করে অনৈতিক কাজ করছেন আর দেশের মানুষকে ধোঁকা দিচ্ছেন। এই ঘটনায় দুঃখ তো হলোই, কিন্তু তারপর দেশবাসীর ভালোবাসা আর সম্পূর্ণ আস্থা ওদের সুদৃঢ় জবাব দিল। কিছুই নয়, এটা একটা ষড়যন্ত্র এই সংস্থাকে বদনাম করার জন্য, যোগ আর আয়ুর্বেদের তীব্র গতিকে বিশ্রাম দেবার জন্য, যা স্বামীজি এবং আচার্যজি এত বছর ধরে প্রসার ঘটাচ্ছে, এছাড়া আর কিছু নয়। উত্তরাঞ্চল সরকার আশ্রমের ওষুধের যে সমস্ত নমুনাগুলো নিয়েছিল, সেই সব ওষুধে হাড় বা মানব মস্তিষ্কের কোনো রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। শত্রুরা যত বিরোধিতা করেছে, ততই মানুষের ভালোবাসা আর সহযোগিতায় সংস্থার শক্তি বৃদ্ধি হয়েছে। পতঞ্জলি যোগপীঠ এবার আয়ুর্বেদ যোগ বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু করেছে। উত্তেজনা প্রশমন কল্পে এক বিশাল যোগাশ্রম নির্মিত হয়েছে। যোগ চিকিৎসক ছাড়া প্রকৃত চিকিৎসা সম্ভব নয়। এই জন্য পতঞ্জলি যোগপীঠ
আয়ুর্বেদ কলেজ স্থাপন করেছে। আয়ুর্বেদের প্রচারের অভাবে যোগ্য চিকিৎসকের যে অভাব দেখা দিয়েছে, তার জন্য এই বিষয়ের ওপর গভীর অনুসন্ধানের প্রয়োজন ছিল। তাই এখান থেকেই যোগ্য চিকিৎসক গড়ার কাজ শুরু হয়ে গেল। পতঞ্জলি যোগপীঠ জীবনদায়ী ঔষধির সংরক্ষণ আর বৃদ্ধির জন্য যত্নবান। এত সব কাজ ওরা করেছেন, যার তথ্য পঞ্জির প্রয়োজন হয়ে পড়েছিল। জগৎকে তার নিজস্ব ভাষায় বোঝানোর প্রয়োজন রয়েছে। তাহলে আর শুভ কাজে বিলম্ব কেন? স্বামীজিও জানতেন তিনি এবং তার প্রিয় বালকৃষ্ণ বিলম্ব শব্দটি থেকে বহুদূর ব্যবধানে অবস্থান করেন। তাই কম্পিউটারে সংরক্ষণ হতে থাকলো স্বাস্থ্যের সাথে যোগ সম্পর্কিত খতিয়ান। দেখো, রাষ্ট্রের সেবা শুধু এক প্রকারেই নয়, বরং এই দেশে যেখানে যেখানে দুঃখ, ব্যথা, পীড়ন আর অভাব আছে, সেই সর্বত্রই আমাদের যেতে হবে। বিহারে বন্যা পীড়িতদের সাহায্য হোক বা কোথাও সুনামির শিকার, দেশের জন্য আত্মবলিদানকারী বীর সেনানীকে শ্রদ্ধা জানানোর বিষয় হোক, সব ব্যাপারেই অবদানের জন্য পতঞ্জলি যোগপীঠ অগ্রবর্তী ছিল। গঙ্গা বাঁচাও আন্দোলনেও সব ধর্মের লোককে সাথে নিয়ে গঙ্গা শুদ্ধিকরণের কাজকে রাষ্ট্রীয় কর্মসূচির অঙ্গীভূত করেছে। এর মধ্যে একটা বড় কাজ হয়ে গিয়েছিল। বালকৃষ্ণ বৈজ্ঞানিকদের সহায়তায় সঞ্জীবনী ওষুধের সন্ধান পেলেন। স্বামীজির আরও একটা যন্ত্রণার উপশম করার কাজ বাকি ছিল, তা হল কৃষকদের আর্থিক সংস্কারের কাজ। একটা উপায় বের করলেন উনি। এক বৃহৎ ফুড এবং হার্বাল পার্ক গড়ে তুললেন তিনি। সেখানে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য উচিত মূল্যে বিক্রি করতে পারে। আর গুরুকুলের কাজ, যে গুরুকুলীয় শিক্ষা ব্যবস্থা তাকে নানান প্রতিবন্ধকতার সত্ত্বেও পুরস্কার আর সেবার মন্ত্র শিখিয়েছে, সেই গুরুকুল শিক্ষার প্রতি শিক্ষার্থীদের জাগ্রত এবং অনুপ্রেরণা যোগানোর কাজ করার উদ্দেশ্যে ঘাসেরা যোগপীঠকে পতঞ্জলি যোগপীঠের অন্তর্ভুক্ত করলেন তিনি। স্বামীজি মহারাজের ইচ্ছে ছিল যে আমরা এমন এক শিক্ষাকেন্দ্র গড়ি যেখানে আধুনিক শিক্ষা আর এই গুরুকুলীয় শিক্ষার মেলবন্ধন ঘটবে। ধীরে ধীরে সারা বিশ্বে এইভাবে যোগের প্রচারের কারণে বাবা রামদেবের কাজের স্বীকৃতি পাওয়া যেতে লাগল। কখনো নিউ জার্সিতে ওনার সামাজিক কাজের জন্য সম্মান পেলেন, কখনো নিউ ইয়র্কে কাজের জন্য সম্মান প্রাপ্তি ঘটল, কখনো ব্রিটিশ কাউন্সিলের হাউস অফ কমন্সেও সম্মান পেলেন। আর স্কটল্যান্ডে তো একটা আস্ত দ্বীপেই ভারতীয় যোগের নানান দিক প্রচার করে আপন কর্মধ্বজা উনি উত্তোলন করলেন। পড়শি দেশ নেপালেও যোগবিদ্যার নানান দিক তুলে ধরে উনি তার প্রসার ঘটালেন। স্বামীজি, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো বাবা। স্বামীজি, আপনার তো আমাদের মতোই দুটো হাত, দুটো পা আর আমাদের সবার মতো একটাই মস্তিষ্ক আছে, তাহলে আপনি এত সব কাজ করলেন কিভাবে? স্বামীজি, একটা কথা আমরা সবাই জানতে চাই। গত 10 বছর ধরে আপনাদের জীবনযাত্রায় কোনো পরিবর্তন নেই, তবুও আপনার কাজকর্মে এই প্রগতিশীলতার পেছনে রহস্যটা কি? একই জীবনে এত কিছু অসম্ভব মনে হয়। দেখো বাবা, অসম্ভবকে সম্ভব করার অপার সামর্থ্য, ক্ষমতা, শক্তি এবং জ্ঞান তোমার মধ্যেও আছে। শুধু সময়কে সম্মান করো। 6 ঘন্টা ঘুমের জন্য 1 ঘন্টা যোগাভ্যাস, 1 ঘন্টা নিত্যকর্ম আর 2 ঘন্টা পরিবারকে দেওয়ার সাথে 14 ঘন্টা বিরামহীন নিরন্তর পরিশ্রম করে যাও। একদিন তোমরাও তোমাদের লক্ষ্যে নিশ্চিতভাবে পৌঁছতে পারবে। বাধা পেলে থেমে যেও না, সংকটকালে দৃঢ় থাকবে আর নিন্দায় বিচলিত না হয়ে
যতক্ষণ প্রাণে শ্বাস আছে লড়াই ছেড়ো না। যতদিন না অভীষ্ট লাভ হচ্ছে ততদিন সামনে এগিয়ে চলো। স্বামীজি, আচার্য মশাই, এখন আপনাদের ফিউচার প্ল্যান কি? দেখো বাবা, আমার জন্ম হয়েছে আত্মজাগরণ আর রাষ্ট্র জাগরণের জন্যই। আমি তো আমার দেশের মাটির অন্নজল গ্রহণ করেই বেঁচে আছি। এই দেশের মা, বোন, মেয়েরা এবং কোটি কোটি ভারতবাসীর চোখের জল আমার অন্তরে ব্যথার উদ্রেক করে, আর ওদের সুখ স্বাচ্ছন্দ্যই আমায় প্রসন্ন করে। আমার দেশের প্রত্যেকটি ব্যক্তি সম্মান আর আত্মমর্যাদার সাথে বাঁচুক। সমস্ত দেশবাসী সমৃদ্ধ, সংস্কৃতিবান ও চরিত্রবান হোক। একজনেরও যেন ক্ষুধা বা রোগে মৃত্যু না হয়। আমি আর আমার অনুজ বালকৃষ্ণের লক্ষ্য যোগ ও আয়ুর্বেদের দ্বারা দেশবাসীর যথাসম্ভব সেবা করা তো আছে, কিন্তু এই ধারা প্রচলন করার জন্য আর এক সংস্কারবান ভারত ও বিশ্বের নির্মাণকল্পে আমার সবচেয়ে প্রথম সংগ্রাম হল ভ্রষ্টাচারের বিরুদ্ধে। স্বপ্নের ভারত আমরা গড়ব, নতুন আশার জন্ম দে। আমরা আমাদের সব শক্তি এই ভ্রষ্ট ব্যবস্থা আর ভ্রষ্টাচারকে নির্মূল করার জন্য লাগিয়ে দেব। এই ভ্রষ্টাচার করে দেশ থেকে লুটে নেওয়া প্রায় 300 লাখ কোটি টাকা যখন এখানে ফেরত আসবে, তখন একদিনেই ভারতকে দরিদ্রতা, ক্ষুধা, অভাব আর অশিক্ষা থেকে মুক্ত করব। শাসনের বাধা আসে, যদি উর্দির আঘাত আসে, যদি চোখ রাঙিয়ে এসে বুকে লাঠি ধরে, ব্যবস্থায় বদল করে নবমন্ত্রের দীক্ষা নেব, আর অহিংসার পথে বিজয়ী হব, আত্মশক্তির বলে বলিয়ান হব। ভ্রষ্টাচার মুছে দেব আর কালো টাকা ফিরিয়ে নেব, ভ্রষ্টাচার মুছে দেব আর কালো টাকা ফিরিয়ে নেব। কোনে কোনে যাব মোরা এক নব যুগের বার্তা নিয়ে, কোনে কোনে যাব মোরা এক নব যুগের বার্তা নিয়ে। এত সবুজ ক্ষেতই হাসে, ক্ষুধা মেটার উচ্ছ্বাসে, এ বনানি আরে নদী সবুজ হবে জন্মভূমি। যোগে রোগের মুক্তি এ জগৎ পাবে শক্তি, যোগে রোগের মুক্তি এ জগৎ পাবে শক্তি, আত্ম অহংকারে হবে পূর্ণ বিজয় প্রাপ্তি। বলো ভারত মাতা কি। তোমায় প্রণাম। শুধু মানুষকে জাগাতে হবে। জাগো আর জাগাও, এই হলো আমাদের আধ্যাত্ম। না জীবন থেকে পলায়ন, না মৃত্যুর জন্য ভয়। আমাদের ঐক্য রাখতে হবে, এটাই হলো যোগ। নিরাসক্ত হয়ে কর্মফলের আশা ছেড়ে দিয়ে নিজ লক্ষ্যের দিকে অগ্রসর হওয়াই আমাদের উদ্দেশ্য। স্বামীজি, এই পথে কোনো ভয়ের কিছু আছে কি?
সাহস যার পিতা, ক্ষমা যার মাতা, শান্তি যার পত্নী, সত্য যার বন্ধু, দয়া যার বোন, সংযম যার ভাই, ভূমি যার শয্যা, দিক যার বস্ত্র, জ্ঞান যার ভোজন, এমন আত্মীয় যে যোগী মানুষের, তার আবার কিসের ভয়?